হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর 7th লেকচারে। আজকের ক্লাসে আমরা কভার করব আরেনিয়াস সমীকরণ। অর্থাৎ কি আরেনিয়াস সমীকরণ আমরা এর আগে একটু আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরেনিয়াস সমীকরণ সম্বন্ধে আমরা ডিটেইলসে আসব এবং সেখান থেকে আমরা আলোচনা করব সক্রিয়করণ শক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু এটা সংজ্ঞা আকারে আসে যে সক্রিয়করণ শক্তি কাকে বলে। তো সেই সক্রিয়করণ শক্তি সম্বন্ধে আলোচনা করব এবং সেখান থেকে আমরা বিক্রিয়ার হারের ওপর অনুঘটকের প্রভাব, অর্থাৎ কি অনুঘটক ইউজ করলে কোন একটা বিক্রিয়ার হার বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তার কারণটা কি সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং উষ্ণতা গুণাঙ্ক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা যেটা পরীক্ষা আসতে পারে, সেটা যে উষ্ণতা গুণাঙ্ক কি সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং এই যে আমরা ওভারঅল বিষয়টা আমরা আজকে আলোচনা করব তার উপরে কিছু ম্যাথমেটিক্যাল উদাহরণ আমরা এখানে আলোচনা করব। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসটি খুব খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাকে বলবো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করবে। আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ক্লাসের শেষে যে হোমওয়ার্ক গুলো দেবো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব আরেনিয়াস সমীকরণ সম্বন্ধে। তার শুরুতে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার, আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে বিক্রিয়ার হার সেটা কিন্তু কি না উষ্ণতার সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে। যেটা আমরা ওই যে হার কিসের উপর নির্ভর করে সেই সমস্ত বিষয়গুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম না যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তো ঠিক তাই যে আমরা আজকের ক্লাসে আমরা দেখব যে বিক্রিয়ার হার ধ্রুবকটাও উষ্ণতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এবং দেখা গেছে কি যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে কি না তোমার ওই যে বিক্রিয়ার যে হারটা সেটা কি না তোমার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় না দ্বিগুণ বা 3 গুণ হারে বৃদ্ধি পেয়ে যায়। একই রকম ভাবে আমরা নরমালি কি জানি বলো, একটা ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিক্রিয়া কি বিক্রিয়ার হার সমান সমান আমরা জানি না এরকম যে কে ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা আমরা জানি যে হার সমীকরণের ক্ষেত্রে এটা হয়। তো এবার যদি বিক্রিয় পদার্থের গাঢ়ত্ব যদি নির্দিষ্ট থেকে যায়, বিক্রিয় পদার্থের গাঢ়ত্ব যদি নির্দিষ্ট থেকে যায় তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে তোমার হার ধ্রুবকের মানও বৃদ্ধি পাবে। এবার যদি বিক্রিয়ার হারটাও যদি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস ব্যবধানের মধ্যে তোমার যদি দ্বিগুণ বা 3 গুণ হারে বৃদ্ধি পায় তাহলে হার ধ্রুবকের মানটাও দ্বিগুণ 3 গুণ হারে বৃদ্ধি পাবে। এবং ইভেন দেখা গেছে কি অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে হার ধ্রুবকের মানটা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার কি হয় না দ্বিগুণ বা 3 গুণ হারে বৃদ্ধি পায়। অর্থাৎ কি দেখো এই যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান যে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে আমরা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ধ্রুবকের সাহায্যে প্রকাশ করব। সেটাকে আমরা বলবো উষ্ণতা গুণাঙ্ক বা আমরা বলতে পারি টেম্পারেচার কোফিসিয়েন্ট। সেই টেম্পারেচার কোফিসিয়েন্টের মাধ্যমে আমরা কি করব না এবার তোমার হচ্ছে কি ওই হার ধ্রুবকের মানটার যে অনুপাতটা 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই অনুপাতটাকে প্রকাশ করব। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক দ্বয়ের যে অনুপাতটা সেটাকে আমরা বলবো কি না ওই বিক্রিয়াটির উষ্ণতা গুণাঙ্ক বা কি বলবো না টেম্পারেচার কোফিসিয়েন্ট। এবার দেখো আমরা একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার কোফিসিয়েন্টের মান সবসময় নির্দিষ্ট হবে এবং সেটা কি হবে না ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে সে মানটা ভিন্ন ভিন্ন হতে পারে। এবার দেখো কি হয় না সেটা কিরকম ব্যাপারটা না ধরে নাও আমরা প্রথমে একটা বিক্রিয়া করলাম যেটার মান ধরে নাও আমরা প্রথমে ধরে নাও একটা টি টেম্পারেচারে আমরা হচ্ছে হার ধ্রুবকের মান পেলাম, ধরে নাও এটা হচ্ছে কেটি, ঠিক আছে। একরকম ভাবে টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা হচ্ছে কি করলাম না আরেকটা হার ধ্রুবকের মান আমরা ক্যালকুলেট করলাম, সেটাকে আমরা বললাম কি কেটি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস। এবার উষ্ণতা গুণাঙ্ক মানে কি হবে না তোমাদের যে কে টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস বাই কে টি এই যে এই অনুপাতটা সেটাই হয়ে যাবে কি না উষ্ণতা গুণাঙ্ক। এবং দেখা গেছে এই যে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্কের মানটা একটা ধ্রুবক, সেটা হয় 2 বা আমার 3 বা 4, 2 বা 3 ম্যাক্সিমাম কেসে হয় আর কি। এবার একটা নির্দিষ্ট উদাহরণ নিয়ে আমরা বলতে পারি, যেমন ধরে নাও মিথাইল আয়োডাইড এর সঙ্গে যদি আমরা সোডিয়াম ইথক্সাইডের যদি বিক্রিয়া করাই, ঠিক আছে, কি বললাম না মিথাইল আয়োডাইড এর সঙ্গে যদি আমরা সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে,
সোডিয়াম ইথোক্সাইডে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার আমরা যদি ধরে নাও তোমার 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো আমরা আরেকটা জিনিস একটু বলে দিই যে এই যে উষ্ণতা গুণাঙ্ক আমরা যখন নির্ণয় করব তখন আমরা সাধারণত কি করি না কোন টেম্পারেচারে বের করবো আর কি। এবার 10 ডিগ্রি তো সেটা তোমার 5 আর 15 হতে পারে, বা তোমার 20 বা 25 20-30 হতে পারে। তো এখানে বলা হলো কি না টেম্পারেচারটা আমরা একটা ফিক্সড মানে কি প্রমাণ উষ্ণতা আমরা কত টেম্পারেচারকে ধরি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরি। আর তাহলে কি করবো না আমরা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটা বিক্রিয়ার হচ্ছে কি আমরা হার ধ্রুবকের মান নির্ণয় করব, এবং তার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে কি 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা একটা হার ধ্রুবকের মান নির্ণয় করব, এবং ওই 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবকের মানটাকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হার ধ্রুবক দিয়ে ভাগ করে দেবো, এবং তার যে রেশিওটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো উষ্ণতা গুণাঙ্ক। ইভেন দেখা গেছে কি এই যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে এই যে তোমার এই যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মানে অর্থাৎ কি কে টি প্লাস, অর্থাৎ কি এখান থেকে দেখা গেছে কি যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখা গেছে কে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে হার ধ্রুবকের মান এবং কে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে হার ধ্রুবকের মান সেটা হচ্ছে 2.99, অর্থাৎ কি প্রায় 3 এর সমান হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে এর একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে। তাহলে উষ্ণতা গুণাঙ্ক বিষয়টা কি জিনিস সেটা বুঝতে পারলে তো। এবার আমরা আরেনিয়াস সমীকরণ সম্বন্ধে জেনে নেব। দেখো আরেনিয়াস উনি কি করলেন না অনেকগুলো বিক্রিয়া সম্বন্ধে উনি এক্সপেরিমেন্ট করলেন, এবং এক্সপেরিমেন্ট করে করে হার ধ্রুবকের মানটা অর্থাৎ কি বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তন হয় তার জন্য উনি একটা ইকুয়েশন তৈরি করলেন। সেই ইকুয়েশনটা কি ছিল দেখো, ইকুয়েশনটা কিন্তু আমাদের জন্য পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে পরীক্ষায় আসতেই পারে যে আরেনিয়াস সমীকরণটি লিখো, তার জন্য এটা ভালো করে খেয়াল করবে যে আরেনিয়াস সমীকরণটা কি না তোমার হচ্ছে গিয়ে আরেনিয়াস সমীকরণ এটা সমান সমান কি হয় না কে ইজ ইকুয়ালস টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এটা হচ্ছে কি আমাদের আরেনিয়াস সমীকরণ। এবার এখান থেকে দেখো কোনটা কি এবং তার ডিটেলস আমরা আসছি। এখান থেকে কে এটা হচ্ছে কি হার ধ্রুবক, বিক্রিয়াটি যে বিক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিক্রিয়াটির হার ধ্রুবকের মান হচ্ছে কি কে। আচ্ছা এখান থেকে এ হচ্ছে কি একটা ধ্রুবক যেটাকে আমরা বলবো কম্পাঙ্ক গুণাঙ্ক। ঠিক আছে, যেটা কি হবে না তোমার ওই বিক্রিয়াটার প্রকৃতির উপর নির্ভর করবে, তাছাড়া এটা একটা ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা হচ্ছে কি একটা ইটা কি না ওই যে ln এর ই বেস সেই ইটা আর কি। ঠিক আছে, ই এক্সপোনেনশিয়াল এই ইটা এখানে আছে, এবং এখান থেকে ক্যাপিটাল এটাকে আমরা বলবো সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, এবং এখানে আর যেটাকে আমরা বলবো হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং এই টিটাকে আমরা বলবো কি না পরম উষ্ণতা। ঠিক আছে, তোমার পরীক্ষায় যদি বলে যে আরেনিয়াস সমীকরণটি লিখো তাহলে অবশ্যই এই সমীকরণটি লিখে প্রত্যেকটা রাশি সম্বন্ধে তোমাকে একটু বলে দিতে হবে যে কোনটা কি। এবং এখান থেকে এই যে সক্রিয়করণ শক্তি এবং এই হচ্ছে গিয়ে কম্পাঙ্ক গুণাঙ্ক এই দুটা কি না এরা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ধ্রুবক, এবং এর মানটা ওই বিক্রিয়াটা কি প্রকৃতি মানে বিক্রিয়াটা প্রকৃতির উপরে নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, এখান থেকে তোমার এই যে এর যে এককটা না মানে এই যে কম্পাঙ্ক গুণাঙ্কের যে এককটা সেটা কিন্তু তোমার হার ধ্রুবকের এককের উপর নির্ভর করবে। কেন বলছি, কেননা দেখো এখান থেকে এটা একটা শক্তি, এর এককটাকে আমরা কি করব না হচ্ছে তোমার জুল পার মোল বা আমরা হচ্ছে কেজি জুল পার মোল এককে প্রকাশ করবো। অর্থাৎ এটা শক্তির একক, ধরে নাও এর একক যদি তোমার থেকে ধরুন জুল পার মোল এককে যদি প্রকাশ করি, এবং এখানে নিচে আর এর একক কি হয় তোমার আর এর একক যদি আমি জুলে যদি প্রকাশ করি তাহলে কি হবে না তোমার জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে। তাহলে এখানে টেম্পারেচার তো গুণ আছে, তাহলে তোমার কেলভিনটা কেটে যাচ্ছে ইনটু কেলভিন, তো টেম্পারেচার এককটা কেলভিন, তাহলে কেলভিন কেটে যাচ্ছে, অর্থাৎ কি তোমার ই এর একক এবং আর এর একক তো একই হয়ে যাচ্ছে, মানে কি এই যে আর টি এর এককটা তো একই হয়ে যাচ্ছে, তাহলে এই রাশিটার কোনো একক থাকছে না। অর্থাৎ কি আমরা বলতে পারি যে কে সমান সমান এ, অর্থাৎ কি কে এর যে একক হবে এর একক কিন্তু একই হবে। ঠিক আছে, তার মানে কি এর এককটা কিন্তু এই যে কম্পাঙ্ক গুণাঙ্কের এককটা কিন্তু কোন ধরনের বিক্রিয়া তার ওই বিক্রিয়ার উপর মানে কত ক্রমের বিক্রিয়া তার উপরে কিন্তু এর এককটাও কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে। তাহলে আমরা আরেনিয়াস সমীকরণটা সম্বন্ধে বুঝতে পারলাম। আরেনিয়াস সমীকরণটা মুখস্থ হয়ে গেছে, কি বলো যে কে ইজ ইকুয়ালস টু এ ইনটু ই টু দি পাওয়ার ইএ বাই আরটি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখান থেকে দেখো এই সমীকরণটা জানলে আমাদের কি কি উপকার হবে সেই উপকার সম্বন্ধে একটু বলে দিই। দেখো এই যে এই সমীকরণটা থেকে আমরা বলতে পারবো যে কোন একটা বিক্রিয়ার উষ্ণতা পরিবর্তনের সঙ্গে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে যে উষ্ণতা বৃদ্ধি করলে কোন একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান বা কোন একটা বিক্রিয়ার হারের মান কিভাবে পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা কেন বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, এই ধরনের কোশ্চেন তোমাকে এখান থেকে যদি হয় তাহলে তুমি কিভাবে বলবে আনসারটা। দেখো এটাকে আমরা ভাগ ভাগ করে বলবো যে কোন একটা বিক্রিয়ায় যদি আমরা উষ্ণতা যদি বৃদ্ধি করি, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, কোন একটা বিক্রিয়ায় উষ্ণতা যদি বৃদ্ধি করি, উষ্ণতা বৃদ্ধি করলে কি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এবার টেম্পারেচার যেহেতু নিচে আছে তো নিচে থাকার জন্য কি হচ্ছে গিয়ে 1/,
1 বাই হয়ে আছে টি। এবার টেম্পারেচার যত বাড়াবো তাহলে এই পুরো এই মানটা কি কমতে থাকবে, এই মানটা কমতে থাকবে, কিন্তু সামনে মাইনাস আছে। দেখো কি ব্যাপারটা, যে 1/2 একটা 1/4, তাহলে 2 থেকে এটা বাড়ালাম, তাহলে কি এই 1/4টা কম হবে, কিন্তু সামনে মাইনাস লাগানোর জন্য কি হচ্ছে, কোনটা তখন বড় হয়ে যাবে, তখন কিন্তু তোমার এটাই যেটা কম সেটাই তোমার বেশি হয়ে যাবে। অর্থাৎ কি উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু এই মানটা কমছে কিন্তু সামনে মাইনাস থাকার জন্য পুরো এই মানটার মান বৃদ্ধি পাবে। অর্থাৎ কি আমরা বলতে পারি কি হার ধ্রুবকের মানটা বৃদ্ধি পাবে। এবার আমরা জানি যে কোন একটা বিক্রিয়া হার ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ কি উষ্ণতা বাড়ালে কোন একটা বিক্রিয়া হারের মানটা বৃদ্ধি পেয়ে যাবে। এটা বুঝতে পারলে যে কিভাবে আমরা বললাম, তাহলে এটা ভাগ ভাগ করে করে বলতে পারবো। একই রকম ভাবে কোন একটা বিক্রিয়া যদি সক্রিয়করণ শক্তি অর্থাৎ কি তার যদি অ্যাক্টিভেশন এনার্জির মানটা যদি বেশি হয়, অ্যাক্টিভেশন এনার্জির মানটা যদি বেশি হয় তাহলে এটা বেশি মানে কি, মানে এটা পুরোটা বাড়ছে। এবার এটা বাড়া মানে সামনে মাইনাস থাকার জন্য পুরো মানটা কিন্তু কমে যাচ্ছে। তো পুরো মানটা কমছে মানে কি আমার হার ধ্রুবকের মানটাও কমে যাচ্ছে। এবার কোন একটা বিক্রিয়া হার ধ্রুবকের মান যদি কম হয় তাহলে সেই বিক্রিয়াটির হারও কম হবে। অর্থাৎ কি এখানে আমরা দুটো টার্ম পেলাম, কোন একটা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান সেটা যদি বেশি হয়, কোন একটা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি সম্বন্ধে ডিটেলস আমরা এক্ষুনি আসছি। তো আপাতত এটুকু মাথায় ঢুকে নাও যে সক্রিয়করণ শক্তির মান যত বেশি হবে সেই বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কম হবে, অর্থাৎ কি বিক্রিয়াটার হারও কম হবে। এবং একই রকম ভাবে কোন একটা বিক্রিয়া উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করতে থাকি তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে সেই বিক্রিয়াটির হার ধ্রুবকের মান বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ কি বিক্রিয়াটার হারও বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা এই আরেনিয়াস সমীকরণ থেকে প্রথমে সক্রিয়করণ শক্তি কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে বের করব সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব, এবং তারপরে প্রথমে গ্রাফের সাহায্যে কিভাবে বের করা যায় সেটা আমরা বের করব, তারপরে সক্রিয়করণ শক্তির সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলো কিভাবে এটা বের করব। দেখো আমরা এটাকে সক্রিয়করণ শক্তির সাহায্যে আমরা গ্রাফের সাহায্যে বের করবো। তাহলে গ্রাফটা আমাদের প্রথমে অঙ্কন করতে হবে। কিভাবে দেখো আমরা গ্রাফটা অঙ্কন করব, প্রথমে তাহলে আমাদের এই সমীকরণটা দরকার। সেই সমীকরণটা কি আছে বলো, চলো k equals to a into e to the power ea by rt, এটা আছে আমাদের সক্রিয়করণ শক্তি মানে আরএনএস সমীকরণটা। আচ্ছা এবার এখান থেকে দেখো আমরা কি করব, দুই দিকে ln নিয়ে নাও। চলো ln নিয়ে নি। তাহলে ln k equals to কি হবে, ln a ডট আচ্ছা ডট মানে এখানে a প্লাস b সূত্র পড়বে কি ln a প্লাস আচ্ছা ln e to the power e মাইনাস ea by rt, তাই তো এটা। তাহলে এবার এই পাওয়ারটা সামনে চলে আসবে এবং ln e মানে কি 1 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এরকম যে ln a মাইনাস মাইনাস সামনে চলে আসবে মাইনাস ea by rt, এটা আমরা বলতে পারি। ln e তো 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম ln k। এবার এটাকে লগে কনভার্ট করে দাও। চলো লগে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, 2.303 into k is equals to 2.303 কি log, আচ্ছা কি কেন এখানে log k হবে, log k। আচ্ছা এখান থেকে এটা হচ্ছে কি log a মাইনাস ea by rt। ঠিক আছে, এবার এই 2.303 দিয়ে দুই দিকে ভাগ করে দাও, তাহলে কি হবে log k is equals to, তাহলে এখান থেকে log a মাইনাস ea by rt, এখানে নিচে কি হবে 2.303। এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এবং এই সমীকরণটা দেখো আমরা কিভাবে করতে পারি, কিভাবে দেখো সক্রিয়করণ শক্তির মানটা বের করতে পারি। এখান থেকে দেখো এটাকে আমরা y অ্যাক্সিসে রাখলাম, অর্থাৎ কি log k সেটাকে যদি y অ্যাক্সিসে রাখি এবং এটাকে আমরা কি করছি, এটাকে আমরা c ধরে নিলাম, এবং এখান থেকে কি হচ্ছে কি এটা মাইনাস mx, অর্থাৎ কি দেখো y is equals to minus mx plus c এর মতো সমীকরণটা হচ্ছে না। তাহলে এর আমরা লেখচিত্র অঙ্কন করব। চলো লেখচিত্র কিরকম হবে, লেখচিত্রটা কিরকম করবো আমরা, এই আছে। এবার এখানে আমরা log k নিলাম y অ্যাক্সিসে log k, আর এদিকে আমরা কি করলাম না টেম্পারেচার কি 1/t আছে। ঠিক আছে, এটাকে হচ্ছে কি আমরা এটুকুকে নেব। আচ্ছা t টাকে এখানে রাখো ইনটু 2.303 আচ্ছা ইনটু 1/t এটা। তাহলে আমরা যদি এই পুরো এই পার্টটাকে আমরা কি করবো না m ধরে নেবো, তাহলে কি হচ্ছে কি 1/t এর সঙ্গে লেখচিত্র অঙ্কন করবো। এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, শুধু t না 1/t এর সঙ্গে লেখচিত্র অঙ্কন করবো। তো তাহলে y is equals to মাইনাস mx প্লাস c এর লেখচিত্র কিরকম হয় না, তোমার নিচের দিকে নামবে, এটা তো আমরা জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন গুলো করার ক্ষেত্রে আমরা করেছি। তো তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে। এবং এই গ্রাফের যদি নতি বলা হয় তাহলে নতিটা কি হবে বলো, নতি আচ্ছা নতি সমান সমান কি হবে, তাহলে এই ক্ষেত্রে m এর মানটা কত, m টা কত এখান থেকে না তোমার মাইনাস ea বাই আচ্ছা 2.303 ইনটু কি না তোমার r,
তাহলে এটা পেয়ে গেলাম কি আমরা নতি, মানে স্লোপটা মান বের করবো। এবার এখান থেকে দেখো স্লোপটা আমরা অনেক ভাবে বের করতে পারি। কি কি ভাবে বের করতে পারি না, এখান থেকে আমরা এইভাবে একটা ডেল তৈরি করতে পারি, মানে ডেল ওয়াই, নতির মান তো আমরা সেইভাবে বের করতে পারি না যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এইভাবে বের করতে পারি। অর্থাৎ কি এই যে গ্রাফটার মধ্যে তোমাকে যদি এই মানটা ডেল ওয়াই এর মান এবং ডেল এক্স এর মান, বা এই যে এখান থেকে এতটুকু এবং এতটুকুর মান যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা ওই নতির মানটা বের করে নিতে পারবো। সেই নতির মানটা সমান সমান ইয়ে বা এখানে আরটা তো ধ্রুবক, আর এর মান তো আমরা নির্দিষ্ট জুল এককে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কিন্তু আমরা অ্যাক্টিভেশন এনার্জির মানটা এইভাবে লেখচিত্রের সাহায্যে বের করে নিতে পারবো। এটুকু ক্লিয়ার? তাহলে লেখচিত্রের সাহায্যে আমরা হার ধ্রুবকের মান কিভাবে নির্ণয় করতে পারবো, দেখো এই লেখচিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। বুঝে গেছো কিভাবে করলাম? সিম্পল, কোনো ব্যাপারই না। এবার আমরা কি করবো না, হার ধ্রুবকের মানের সাহায্যে, অর্থাৎ কি ভিন্ন ভিন্ন হার ধ্রুবকের মানের সাহায্যে কিভাবে সক্রিয়করণ শক্তির মানটা নির্ণয় করা যায়, অর্থাৎ কি যে সূত্রটা, যে সূত্র দিয়ে তোমার অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সূত্রটা আমরা একটু প্রতিষ্ঠা করব। চলো কিভাবে করব, দেখো ব্যাপারগুলো একটু সিম্পল, খুব জটিল না, কিন্তু ভালো করে একটু খেয়াল করো, তুমি নিজেই করতে পারবে। প্রথমে কি করবো, আরএনিয়ার সমীকরণটা লিখে নাও, সেটা কি k ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটা লিখে নিলাম। এবার এক কাজ করো, এই একই রকম ভাবে দুই দিকে ln নিয়ে নাও, ln k সমান সমান ln a মাইনাস ই এ বাই আর টি, তাই তো? এবার ধরো না দুটো ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আমরা ওই ধরো না ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আমরা ওই হার ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করব। ধরো না যেহেতু তোমার টেম্পারেচারের উপরে হার ধ্রুবকের মানটা নির্ণয় করে, তাহলে যদি টেম্পারেচার যদি T1 হয়, তাহলে হার ধ্রুবকের মানটা কি হবে K1, ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে কি করবো না, আরেকটা T2 টেম্পারেচারে, অর্থাৎ কি ln K2 হয়ে যাবে তখন ln A, এটা তো কনস্ট্যান্ট, এটা তো কোনো চেঞ্জ হবে না, এই উষ্ণতার উপর নির্ভর করে না। এখান থেকে কি ই এ বাই আর T2, এটা হবে, ঠিক আছে? এবার দেখো আমরা তাহলে এবার এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি 1 থেকে 2 বা 2 থেকে 1, তোমার যেটা খুশি তুমি বাদ দিতে পারো। আমরা ধরো প্রথমে 1 মাইনাস 2 করছি, যদি 1 মাইনাস 2 করি তাহলে কি হবে, এখান থেকে ln k1 মাইনাস ln k2, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে বলো, এখান থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে কি হবে ln a মাইনাস ই এ বাই আর t1 মাইনাস ln a মাইনাস হচ্ছে প্লাস ই এ বাই আর T2, এটা পেয়ে গেলাম। ln a কেটে গেল, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, দেখো ই এ বাই আর টাকে কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কি থাকছে যে 1 বাই T2 মাইনাস 1 বাই T1, এটা থাকছে। অর্থাৎ কি আমরা বলতে, এটা তো সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ কি ln k1 বাই k2 সমান সমান আমরা বলতে পারবো ই এ বাই আর, এখান থেকে হচ্ছে গিয়ে T1 মাইনাস T2 বাই T1 T2, এটা হচ্ছে কি আমাদের সমীকরণটা, যেটা অঙ্ক করতে কাজে লাগবে। দেখো এটা মনে রাখার সিম্পল ট্রিক্স তো বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে, ভালো করে দেখো মাথায় ঢুকিয়ে নাও। এখান থেকে তো বইতে তোমার K2 বাই K1 দেওয়া থাকতে পারে, তুমি K1 বাই K2 করতে পারো। শুধু মনে রাখবে কিভাবে, যে এখানে যদি K1 উপরে থাকে তাহলে এখানে T1 সামনে থাকবে, এখানে যদি K2 সামনে থাকে, মানে K2 কে তুমি অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারো, যেভাবে খুশি তুমি লিখতে পারো, অর্থাৎ কি ln K2 বাই K1 যদি করো, তাহলে এখান থেকে কি করবে ই এ বাই আর, এখান থেকে হচ্ছে কি করবে T2 মাইনাস T1 বাই T1 T2, ঠিক আছে? এইভাবে সমীকরণটাকে লেখা যেতে পারে, তুমি যেভাবে খুশি তুমি করতে পারো। আচ্ছা, এখান থেকে তোমাকে লগ দিয়েও থাকতে পারে, যদি লগ দিয়ে করো তাহলে কি হবে বলো, যদি লগ দিয়ে করি, লগ এখান থেকে যদি আমরা করি তাহলে লগটাকে 2.3 যদি এখানে ভাগ হয়ে যাবে, log K2 বাই K1 ইকুয়ালস টু কি হবে ই এ বাই আর ইনটু 2.303 ইনটু এখান থেকে কি পেয়ে যাবো T2 মাইনাস T1 বাই T1 T2, তাই তো? এভাবে আমরা হচ্ছে এই সূত্রটাকে প্রকাশ করতে পারবো। তাহলে এই যে এই সূত্রটা তুমি পেলে, এই সূত্রটা বা এই সূত্রটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক হবে এবং পরীক্ষায় কিন্তু আসে এই সূত্র দিয়ে অঙ্কটা। সূত্রটা মাথায় ঢুকে নাও, সিম্পল সূত্র, log K2 বাই K1, মানে যখন এখানে উপরে K2 থাকবে, সামনে T2 থাকবে, এখানে যদি K1 থাকে তাহলে এখানে T1 থাকবে, তাই তো? এটুকু সিম্পল ব্যাপার। তাহলে এটুকু বুঝে গেছো যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে তোমার ওই আরএনিয়াস সমীকরণ থেকে সক্রিয়করণ শক্তির মানটা আমরা দুই ভাবে বের করতে পারলাম, একটা গ্রাফের সাহায্যে, যেটা গ্রাফ অঙ্কন করতে পারলাম আমরা, আর একটা কি করলাম না ওই বিভিন্ন টেম্পারেচার, অর্থাৎ কি দুটা ভিন্ন টেম্পারেচারে হার ধ্রুবকের মানটা ভিন্ন ভিন্ন ভাবে আমরা নিয়ে সেখান থেকে আমরা একটা সূত্র তৈরি করলাম, সেই সূত্রের সাহায্যে আমরা ওই যদি আমাদের K1 K2 এর মানটা এবং T1 T2 এর মানটা যদি জানা থাকে তাহলে আমরা অ্যাক্টিভেশন এনার্জির মানটা বের করে নিতে পারবো। তাহলে চলো এবার আমরা সক্রিয়করণ শক্তি এই বিষয়টা কি জিনিস এই ডিটেইলস সম্বন্ধে আমরা জানবো। দেখো আরএনিয়াস উনি বললেন কি যে কোনো একটা বিক্রিয়া সম্পূর্ণ হতে গেলে তাকে ওই বিক্রিয়াটিকে অবশ্যই একটি উচ্চতর শক্তি স্তরে যেতে হবে, তারপরে বিক্রিয়াটি সম্পূর্ণ হবে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম, এই বিষয়টাকে আমরা বাস্তব লাইফের সঙ্গে কল্পনা করে দেখতে পারি।
যে সাপোজ ধরে নাও এই যে কাপড়টা আছে, মানে এই কাপড়টাকে যদি আমাকে পোড়াতে হয়, ধরুন আমি কাপড়টাকে পুড়িয়ে দেবো, তাহলে পোড়ানোর জন্য কি আমাকে মানে পুরো কাপড়টার সব জায়গা থেকে আগুন লাগানোর প্রয়োজন? শুধুমাত্র একটু ছোট্ট এই জায়গা থেকে যদি আমি আগুন লাগিয়ে দিলে পুরোটাই পুড়ে যাবে না? অর্থাৎ কি এখানে দেখো কি এটা একটা কার্বন, কার্বন থেকে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এবং কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার সময় কিন্তু ও নিজের থেকে কখনো হতে পারবে না। তাহলে ওকে কি আমাকে কিন্তু ন্যূনতম পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিতে হবে। সেই শক্তিটা নেওয়ার পরে ওটাকে অ্যাক্টিভেট করে দিলাম আমি, দিলে তারপরে ও কি করবে না, বিক্রিয়াটা করতে সক্ষম হবে। অর্থাৎ কি যদি বলা যায় সক্রিয়করণ শক্তি, তাহলে আমরা কাকে বলবো না, যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়াটি মানে বিক্রিয়ক পদার্থটি তার গড় গতিশক্তি, অর্থাৎ কি যে বিক্রিয়ক পদার্থটি যে আছে তার তো একটা নিজস্ব শক্তি থাকবে, মানে যে কোনো বিক্রিয়ক পদার্থ তার নিজের একটা শক্তি থাকবেই। তাহলে কি বললাম না, কোনো একটি বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থর যে নিজের যে গড় গতিশক্তি, সেই গড় গতিশক্তির থেকে ন্যূনতম যত পরিমাণ শক্তি ও গ্রহণ করলে ওই বিক্রিয়াটি করতে ও সক্ষম হয়, অর্থাৎ কি বিক্রিয়াটা করার জন্য রেডি হয়, তো সেই ন্যূনতম পরিমাণ শক্তিটিকে আমরা বলবো কি সক্রিয়করণ শক্তি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাকে যত পরিমাণ শক্তি দিলে, যে ন্যূনতম পরিমাণ শক্তি, মানে ও এই যে এই কাপড়টাকে আমরা এই যে আগুনটা লাগাচ্ছি, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিচ্ছি, তারপরে বিক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে, তাহলে যে পরিমাণ শক্তি আমাকে দিতে হবে সেই শক্তিটাকে আমরা বলবো কি সক্রিয়করণ শক্তি। ক্লিয়ার এটুকু? দেখো সক্রিয়করণ শক্তি ব্যাপারটাকে আমরা একটু গ্রাফের সাহায্যে বুঝতে পারি। গ্রাফের সাহায্যে আমরা ব্যাপারটাকে বুঝবো একটু। দুই ধরনের গ্রাফ এখানে আমরা অঙ্কন করতে পারি, একটা হচ্ছে কি এক্সোথার্মিক বিক্রিয়া, একটা হচ্ছে কি এন্ডোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা অঙ্কন করতে পারি। ঠিক আছে, দেখো এখানে আমরা হচ্ছে কি এইদিকে ওয়াই অ্যাক্সিসে এনার্জি নিচ্ছি, আর এদিকে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার অগ্রগতি নিচ্ছি। তো তাহলে দেখো আমি কি বললাম, বিষয়টা একটু ভালো করে বুঝবে গ্রাফটা। দেখো ধরুন একটা বিক্রিয়া হচ্ছে, এ থেকে আমার বি তৈরি হচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকটা একটু ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করে দিই। দেখো কোশ্চিন ব্যাংকে এই ধরনের কোশ্চিন অনেক সময় পেতে পারো, যে এরকম কোশ্চিন পাবে আর কি, যে সক্রিয়করণ শক্তি কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। যদি এই ধরনের কোশ্চিন আসে তাহলে তুমি কি করবে না, সক্রিয়করণ শক্তি কাকে বলে সব সংজ্ঞাটা তো বুঝে গেছো, সংজ্ঞাটা তো মুখস্থ হয়ে গেছে। তো তোমাকে যদি উদাহরণ সহ ব্যাখ্যা করো তাহলে কি করব, আমরা এরকম একটা গ্রাফ নিয়ে নেব, সেই গ্রাফটার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, আমি সেই ব্যাখ্যাটা একটু পরে বলছি, আগে পুরো গ্রাফটাকে বুঝে নাও, তারপর আমি অ্যান্সারটা তোমাদেরকে বলে দেবো। দেখো কি না, ওই যে এ থেকে একটা বি তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে এ এর একটা নির্দিষ্ট শক্তি আছে, বি একটা নির্দিষ্ট শক্তি আছে। আমি ধরলাম যে এর যে বিক্রিয়ক পদার্থ তার এখানে শক্তিটা আছে, আর বির শক্তিটা এখানে আছে। ঠিক আছে, তাহলে এর থেকে হয় বেশি বা কম হবে। ধরুন আরেকটা কন্ডিশন হতে পারে, বিক্রিয়ক পদার্থের এখানে এনার্জি আছে, ধরুন তার থেকে কি হতে পারে, ধরুন এখানে এনার্জি আছে, এবার তার থেকে একবার কম হতে পারে, একটা বেশি হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার এ এর এনার্জি, এটা ধরুন বি এর এনার্জি, এটা হচ্ছে কি এ এর এনার্জি, এটা বি এর এনার্জি। ঠিক আছে, এবার দেখো মানে যে আরেনিয়াস উনি বললেন কি, উনি অনেক এক্সপেরিমেন্ট করে বললেন কি, যে এখান থেকে যে এ থেকে যে বি তে যাচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট যেতে পারে না। অর্থাৎ কি এই যে এর যে অণুগুলো আছে তাদেরকে একটা নির্দিষ্ট শক্তির বাধা অতিক্রম করে তারপরে আমাকে বিতে যেতে হবে। অর্থাৎ কি, এবং তাহলে অর্থাৎ কি এই যে এর যে নিজের যে শক্তি, সেখান থেকে একটা যে ন্যূনতম পরিমাণ একটা শক্তি ওকে বাধা অতিক্রম করতে হবে, তারপরে ও প্রোডাক্টে যেতে পারবে। অর্থাৎ কি এই যে ন্যূনতম পরিমাণ যে পরিমাণ শক্তি একে অতিক্রম করতে হলো আর কি, এই যে এখান থেকে তার গড় গতি, এটা হচ্ছে কি গড় গতি শক্তি, সেখান থেকে তাকে যে পরিমাণ শক্তি ওকে নিতে হলো বিক্রিয়াটা করার জন্য, অর্থাৎ কি যে সমস্ত বিক্রিয়ক অণুগুলি তার নিজের গড় গতি শক্তির অধিক এই যে ন্যূনতম পরিমাণ শক্তিটা, এটা বা এর থেকে যত বেশি শক্তি হবে, তো এই পরিমাণ শক্তিটা যদি ও পায় তাহলেই কিন্তু প্রোডাক্টে যেতে পারবে, না হলে কিন্তু যেতে পারবে না। এবার এই যে যত পরিমাণ ও শক্তি ও গ্রহণ করলো সেই শক্তিটাকে আমরা বলবো সক্রিয়করণ শক্তি। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার আরেকটা কন্ডিশন কি হতে পারে না, আরেকটা কন্ডিশন হতে পারে এখান থেকে একরকম ভাবে এখান থেকে এখানে যেতে পারে, কিন্তু এখান থেকে ও ডাইরেক্ট যাবে না, সেটা আরেনিয়াস বলেন কি একরকম ভাবে এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বাধা অতিক্রম করতে হবে। তাহলে এখান থেকে কি হবে না, এইভাবে গিয়ে এই রকম আমার বিক্রিয়াটা হতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে যতটা পরিমাণ ও শক্তিটা গ্রহণ করলো সেই শক্তিটাকে আমরা বলবো কি অ্যাক্টিভেশন এনার্জি। এবার এক্ষেত্রে দেখো এই যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ত পদার্থ, তো তারা কি করলো, বিক্রিয়ক থেকে বিক্রিয়ত পদার্থে যাওয়ার সময় কি করলো, এত পরিমাণ শক্তি ও কি করেছে বাইরে ছেড়ে দিয়েছে। তো তাই জন্য এটা কোন বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা এরকম হয় বলো দেখি, এটা হচ্ছে কি এক্সোথার্মিক, অর্থাৎ কি তাপ
মোচি বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার লেখচিত্রটা এরকম হবে। এবং যদি আমরা এন্ডোথার্মিক, অর্থাৎ কি এক্ষেত্রে দেখো এত পরিমাণ শক্তিটা কি হয়েছে না ও শোষণ করেছে, বিক্রিয়ক পদার্থ থেকে এত পরিমাণ শক্তি ও শোষণ করেছে। তো তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা কি বলবো না এন্ডোথার্মিক বা তোমার কি তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এই সমস্ত তোমার গ্রাফটা হবে আর কি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তো তাহলে এক্সোথার্মিক গ্রাফটা এরকম কেন হলো, এবং এই যে পরিমাণ শক্তি, এটাকে কি বলে শক্তিজনিত বাধা। যে সমস্ত মলিকিউল গুলো এই পরিমাণ শক্তি অর্থাৎ কি অ্যাক্টিভেশন এনার্জি পাবে তারাই কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবে, আর যারা এই পরিমাণ শক্তি পাবে না তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবে না। এটা হলো তোমার সক্রিয়করণ শক্তির ব্যাখ্যাটা। এবার তোমার পরীক্ষা যদি বলে উদাহরণ সহ যদি ব্যাখ্যা করো তাহলে কি বলবে না, তুমি বলবে যে কোনো ধরে নাও একটা বিক্রিয়া ধরলাম, যে ধরি যে এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে, তো এই বিক্রিয়াটির ক্ষেত্রে এ থেকে বি সরাসরি হতে পারে না, তো তাদেরকে একটা কি শক্তিজনিত বাধা অতিক্রম করতে হয়, যেটা আমরা গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এটাকে বলে এনার্জি প্রোফাইল, অর্থাৎ কি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। তো এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি, যেখান থেকে এ থেকে বি তৈরি হচ্ছে, এই এ থেকে বি তৈরি হওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট শক্তির বাধা অতিক্রম করতে হয়, এবং এই যে এ থেকে যে পরিমাণ শক্তি ওকে গ্রহণ করলে ও বি তে যেতে পারবে, সেই পরিমাণ শক্তিটাকে আমরা বলবো কি অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো সংজ্ঞাটা লিখে দিয়ে। বুঝতে পেরেছো? তো তাহলে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিকের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে সেটাও বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে বোঝা গেল। সক্রিয়করণ শক্তি কি জিনিস সেটা তো পুরো একটা ধারণা তোমার তৈরি হয়ে গেছে, তাহলে পুরো ডিটেলস পেয়ে গেছো। এবার আমরা অনুঘটকের প্রভাবটা সম্বন্ধে আলোচনা করব, এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করে নেবো। দেখো, অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণটা, অর্থাৎ কি আমরা এর আগে পড়েছিলাম ওই যে বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে, যেটা আমরা ওই যে মাংস খাওয়ার উদাহরণটা দিয়ে পড়েছিলাম। তো সেখানে আমরা একটা পড়েছিলাম কি অনুঘটক কি করে না বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, মানে পজিটিভ অনুঘটক গুলো যেগুলো হচ্ছে গিয়ে বিক্রিয়ার হার বৃদ্ধি করে। তো সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমার অনুঘটকটা ব্যবহার করলে কেন বিক্রিয়ার হারটা তোমার হচ্ছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেটার কারণ কিন্তু আমরা এখন এক্সপ্লেন করতে পারবো। দেখো সেটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারবো না, আমরা এই গ্রাফটা তুমি ভালো করে দেখো। দেখো গ্রাফটা এখানে কি করেছি না, এদিকে আমরা এনার্জি নিয়েছি, এদিকে বিক্রিয়ার অগ্রগতি। ঠিক আছে, বিক্রিয়ার অগ্রগতি মানে কতটা সম্পূর্ণ হচ্ছে। এবার দেখো যখন আমরা ধরো অনুঘটক ব্যবহার করিনি, বিক্রিয়াটা যখন অনুঘটক ব্যবহার করিনি, তো তখন ও হচ্ছে গিয়ে এই পাথ ফলো করে যাচ্ছিল। ঠিক আছে, বিক্রিয়াটা এই পাথ ফলো করে যাচ্ছিল। এবার যখন আমরা অনুঘটক ব্যবহার করলাম তখন কি হলো, দেখা গেল কি সেই বিক্রিয়াটা ও পুরো পাথটাকে চেঞ্জ করে দিল, মানে ও বিক্রিয়াটা আগে যে রাস্তা দিয়ে যাচ্ছিল এখন রাস্তাটাকে চেঞ্জ করে দিল। সেই রাস্তাটা চেঞ্জ করে কি করলো ও না কি করলো, ওই বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মানটাকে চেঞ্জ করে দিল। সক্রিয়করণ শক্তির মানটা, অর্থাৎ কি যখন অনুঘটক ব্যবহার করছি তখন সক্রিয়করণ শক্তির মানটা অনেক কম লাগছে। তো তার ফলে ঘটনাটা কি হচ্ছে দেখো, তো এবার প্রথমে যখন আমরা অনুঘটক ব্যবহার করিনি তখন আমাকে অ্যাক্টিভেশন এনার্জি মানটাকে অনেক বেশি দিতে হতো। তো তার ফলে কি হচ্ছে, অনুগুলো তোমার আগে বেশি বেশি করে এই এনার্জি লেভেলে যেতে পারতো না। তো তার ফলে কি হচ্ছে, প্রোডাক্ট আমরা কম পেতাম। কিন্তু যখন সক্রিয়করণ শক্তির মানটা কমে গেল, সেম বিক্রিয়া সক্রিয়করণ শক্তির মানটা কমে গেল, তাহলে ওই আগের উষ্ণতাতে এখন কি বেশি বেশি করে মলিকিউলগুলো আমার সক্রিয়করণ শক্তিটা লাভ করতে পারবে। যেমন অনুঘটকের উপস্থিতিতে তাহলে বেশি বেশি করে, যেহেতু এক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা কম, তাহলে বেশি বেশি করে সক্রিয়করণ শক্তি এনার্জিটা নিতে পারবে, তাহলে নিলে সহজেই প্রোডাক্ট তৈরি করতে পারবে। তো তাহলে যেহেতু অনুঘটক ওই বিক্রিয়াটির অ্যাক্টিভেশন এনার্জির মানটাকে কমিয়ে দিতে পারে, তো তাই জন্য সেক্ষেত্রে অনুগুলো বেশি বেশি করে গড় গতিশক্তির অধিক এনার্জি লাভ করতে পারে, তাহলে সহজেই প্রোডাক্ট দিতে পারে। তাই জন্য অনুঘটকের উপস্থিতিতে কোনো কি হয় না, কোনো একটা বিক্রিয়ার হচ্ছে হারটা বৃদ্ধি পেয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিন্তু দেখো এক্ষেত্রে একটা মজার জিনিস কি, এক্ষেত্রে কিন্তু ওই বিক্রিয়াটা যেহেতু বিক্রিয়ক পদার্থ, অনুঘটক কখনো বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াত পদার্থের এনার্জির কোনো পরিবর্তন করে না, মানে ওর যে এনার্জি গড় শক্তিটা তাদের কোনো পরিবর্তন করে না। তো তাহলে এক্ষেত্রে তোমার যে এনার্জির যে পরিবর্তনটা, অর্থাৎ কি যত পরিমাণ শক্তি আগে ছাড়ছিল এখনো কিন্তু একই পরিমাণ শক্তিও ছাড়বে। অর্থাৎ কি এক্ষেত্রে যে তোমার ওই মোট শক্তির যে পরিবর্তন সেটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু শুধুমাত্র অনুঘটক কি করে না, বিক্রিয়াটির অ্যাক্টিভেশন এনার্জির মানটাকে চেঞ্জ করে দেয়, অ্যাক্টিভেশন এনার্জির মানটাকে কমিয়ে দিয়ে তোমার কি করতে পারে না, বিক্রিয়াটি ফাস্ট মানে কি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। তো তাই জন্য তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে অনুঘটক ব্যবহার করলে কেন বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ক্লিয়ার এটুকু? এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা সক্রিয়করণ শক্তির উপরে কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে নিই। তো কি বলেছে, উষ্ণতা 300 কেলভিন থেকে 320 কেলভিন করলে একটি বিক্রিয়ার গতি 4 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটার সক্রিয়করণ শক্তি নির্ণয় করতে বলেছে। সিম্পল ব্যাপার। এবার দেখো এখানে তুমি এটা গুলিয়ে ফেলবে না যে বিক্রিয়ার গতি। এবার দেখো বিক্রিয়ার গতি মানে বিক্রিয়ার হার,
এবার বিক্রিয়ার হার বৃদ্ধি পায় মানে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকও কিন্তু একইভাবে বৃদ্ধি পাবে, তাই তো? আমরা জানি তো বিক্রিয়ার হার যেভাবে বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার ধ্রুবক একইভাবে বৃদ্ধি পাবে। তাই জন্য কোথাও কিন্তু তোমার বিক্রিয়ার হার ধ্রুবক না বলে কিন্তু বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হচ্ছে গিয়ে তোমার বিক্রিয়ার হার এত গুণ বৃদ্ধি পায় সেটা বলতে পারে, তোমার ডাইরেক্ট হার ধ্রুবক বলতে পারে, নাও বলতে পারে আর কি। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, ধরে নিতে ওটা বিক্রিয়ার হার ধ্রুবক তোমার অত গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো তাহলে এক্ষেত্রে কিভাবে করবো বলো, এক্ষেত্রে আমাকে তোমাকে কি আছে না টেম্পারেচার অর্থাৎ T1 তোমার দেওয়া আছে কত 300 কেলভিন, ঠিক আছে? আর T2 এর মান কত দেওয়া আছে না 320 কেলভিন দেওয়া আছে। আচ্ছা, আর কি না তোমাকে অ্যাক্টিভেশন এনার্জি ই এর মানটা তোমাকে বের করতে বলেছে। তো অ্যাক্টিভেশন এনার্জি বের করার মতো আমাকে একটাই সূত্র আছে যেটা তোমার ভিন্ন ভিন্ন হার ধ্রুবকের মানে, সেটা সূত্রটা কি বলো, সেটা হচ্ছে কি ln, আচ্ছা লগ দিয়ে করো, আচ্ছা লগ k1 বাই k2 যদি করো তাহলে এখান থেকে কি আসবে ইজ ইকুয়ালস টু EA বাই R ইন্টু 2.303 ইন্টু এখানে কি আসবে বলো, এখানে যেহেতু উপরে k1 নিয়েছে তাহলে এখানে কি T1 আসবে, T1 মাইনাস T2 বাই T1 T2 এটা আসবে। আচ্ছা, তাহলে এখানে কি করো, এসে লগ এখানে k1 এর জায়গায় হচ্ছে তোমার কি বলেছে না 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ কি লগ এখানে তাহলে k1 এর জায়গায় কি বসাবে বলো 1 আর k2 কি 4 গুণ, অর্থাৎ কি 4 হয়ে গেছে, ঠিক? ইজ ইকুয়ালস কি হবে EA বাই R এর মান তোমাকে তো বলেই দিয়েছে 8.3, আর যদি নাও বলে দেয় তাহলে কিন্তু 8.314 ই বসাবে, ঠিক আছে? জুলে বসাবে, কারণ আমরা অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা জুলে সবসময় প্রকাশ করব। এটা হলো 2.303। আচ্ছা, এখান থেকে T1 এর মান কত বলো, T1 এর মান 300 মাইনাস 320, ঠিক আছে? বা এখান থেকে 300 ইন্টু 320 এটা বসাবে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জির মানটা এখান থেকে বের করে নিতে পারবো। চলো বলো অ্যাক্টিভেশন এনার্জির মানটা কত আসবে, অ্যাক্টিভেশন এনার্জি সমান সমান আসবে 55.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত জুল মোল ইনভার্স, ঠিক আছে? এটাকে তুমি কেজি জুলে প্রকাশ করতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা কেজি জুলেই ওটাকে প্রকাশ করব। তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে কি এটা এত কেজি জুল হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি 55.3 এত কেজি জুল পার মোল। এটা হয়ে গেল কি না হচ্ছে তোমার সক্রিয়করণ শক্তির মানটা। এটা বুঝতে পেরেছো, একদম সিম্পল ব্যাপার। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে নিই। দেখো পরে কি বলেছে, দেখো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমার একবার আইআইটি তে এসেছিল। তাই কি বলেছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান আমরা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। তোমাকে বলেছে বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তি নির্ণয় করতে বলেছে এবং উষ্ণতার মান কত হলে বিক্রিয়াটার অর্ধায়ু 256 মিনিট হবে সেটা বের করতে বলেছে। দেখো তোমাকে এই সমীকরণটা দেওয়া আছে এবং তোমাকে ওই আরেনিয়াসের যে সমীকরণটা আছে তার সঙ্গে এই সমীকরণটা তুলনা করতে হবে। এবার আরেনিয়াসের সমীকরণটা আমরা কি জানি বলো, k is equals to a into e to the power minus EA by RT। এবার যেহেতু এখানে লগ নিয়েছে তাহলে আমরা এটাকে লগে কনভার্ট করব। তাহলে লগে কনভার্ট করে আমরা কি পাই বলো, এটা আমরা একটু করেছিলাম ln k is equals to ln a minus EA by RT এটা পাই। এবার যদি লগে কনভার্ট করে দিই তাহলে কি পাবো না হচ্ছে কি তোমার log k is equals to এখান থেকে কি হয়ে যাবে না হচ্ছে কি log a minus EA by R, আচ্ছা R into 2.303 into 1 by T এরকম আমরা লিখতে পারি। এটা আরএনএস সমীকরণ। এবার এই সমীকরণটা এবং এই সমীকরণটার মধ্যে তুলনা করো। এবার দেখো অ্যাক্টিভেশন এনার্জি যে জায়গাটা আছে সেখানে তোমার কি দেওয়া আছে, ঠিক আছে? দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো আচ্ছা এখানে এই যে ব্র্যাকেটের সেকেন্ড ইনভার্স এটা কিন্তু ওই এককটা দেওয়া আছে, মানে হার ধ্রুবকের এককটা সেকেন্ড ইনভার্সে। আর এখানে যে কে আছে সেটা কেলভিন, উষ্ণতাটাকে তোমার কেলভিনে প্রকাশ করা আছে, সেই জন্য কিন্তু এগুলোর সঙ্গে আবার তুমি গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? এটা একক গুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা বাকি দেখো এখানে লগ কে, এখানে লগ কে আছে, ঠিক আছে মিললো। এই যে তাহলে তোমাকে যদি এখান থেকে তোমাকে যদি বলতো কম্পাঙ্ক গুণাঙ্কের মান নির্ণয় করো তাহলে লগ এ সমান সমান তুমি এটা বসাতে, তাহলে ওখান থেকে এর মান তুমি বের করতে পারতে, ঠিক আছে? আচ্ছা একই রকম ভাবে আমার তাহলে বাকিটা কল্পনা করে এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে। এবার ই এর জায়গায় তোমার কি এখানে আর, এখানে ধরে নাও কি আছে এই যে 1/t, তাহলে 1/t এখানে যদি বাদ দিয়ে দাও তাহলে আমরা এখান থেকে এই এতটুকু পার্ট এর মানটা তোমার এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি দুটো সমীকরণ তুলনা করে আমরা কি পেলাম, পেলাম হচ্ছে কি EA বাই তোমার হচ্ছে 2.303 ইন্টু আর ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এটা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে তাহলে ই এর মানটা কি পাবো, ই এর সমান সমান 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু কত 2.303 ইন্টু আর এর মান কত বসাবো 8.314। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মানটা কত আসবে বলো, 239.34 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত জুল মোল ইনভার্স আসছে। এবার আমরা সবসময় কি বললাম যে অ্যাক্টিভেশন এনার্জিকে সবসময় কেজি জুলে প্রকাশ করব, তাই তো? তাহলে কেজি জুলে প্রকাশ করলে কি 10 টু দি পাওয়ার 3 টা তোমার কি কেজি জুলে চলে যাবে এর মধ্যে, তাহলে 239.34 এত
কেজি জুল পার মোল, এটা আমরা পেয়ে গেলাম কি না হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জির মানটা পেয়ে গেলাম। এবার তোমাকে দ্বিতীয় কাজ কি করতে বলেছে না উষ্ণতার মান কত হলে বিক্রিয়াটির অর্ধায়ু তোমার এত হবে। এবার অর্থাৎ কি দেখো এখান থেকে তোমাকে টির মানটা বের করতে বলেছে। এবার টির মানটা তোমাকে যদি বের করতে হয় তাহলে এই সমীকরণটা দেখে আমাদের কি অজানা কি আছে, একমাত্র কেটা অজানা আছে। এবার অর্ধায়ু যদি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি অর্ধায়ু যদি জানা থাকে তাহলে আমরা কে এর মানটা বের করে নিতে পারবো না। তো তাহলে চলো তুমি হচ্ছে কি আমরা কি জানি যে টি হাফ, ঠিক আছে, এটা দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার হচ্ছে যে টি হাফ সমান সমান জানি কি 0.6932 বাই কে, অর্থাৎ কে এর মানটা তাহলে আমরা এখানে কি পাবো বলো, তাহলে কে সমান সমান আমরা লিখতে পারবো না যে টি হাফ এখানে চলে আসবে, অর্থাৎ কি এখান থেকে আমরা 0.6932 বাই এখান থেকে টি হাফ এর মান কত বসে বলো 256। আচ্ছা এখানে বলো 256 রাখবো না এটাকে সেকেন্ডে করে নেব, এখানে কি দেওয়া আছে ব্র্যাকেটে সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, কিন্তু তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু সেকেন্ডে করে নিতে হবে, না হলে কিন্তু ভুল হবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে ইনটু এটাকে সাইড দিয়ে গুণ করে দাও, তাহলে মিনিটটাকে সেকেন্ড হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কে এর মান 4.51 × 10⁻⁵ এত সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেলাম, তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এখান থেকে তুমি টি এর মানটা বের করো। এবার টি এর মানটা কত আসছে সেটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাকি তো সব বুঝে গেছো, কি করবে এই এখান থেকে লগ 4.51 × 10⁻⁵ এটাকে ক্যালকুলেশন করবে ইজ ইকুয়ালস টু তোমার এখান থেকে 14.34 মাইনাস এর মতো 1.25 × 10⁴ বাই টি, ঠিক আছে। এখান থেকে টি এর মানটা জাস্ট বের করো তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে। এবার টি এর মানটা দেখো কত আসছে, যেটা আসে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। ক্যালকুলেশন তো ক্যালকুলেটরে করে দাও, ক্যালকুলেটর করলেই হবে, ঠিক আছে। তাহলে এমনিতে অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো আসলে এখন পারবে তো, জাস্ট কি করবে ওই তোমার আরএনএস সমীকরণটা বানাবে, বানিয়ে এর সঙ্গে তুলনা করবে এবং যার যেখানে যেটা থাকবে সেটার সঙ্গে তুলনা করে বলে দেবে। তাহলে চলো আমরা নেক্সট উদাহরণটা নিয়ে নেব। এখানে কি বলেছে না 500 কেলভিন উষ্ণতায় একটি হাইড্রোজেনেশন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। হাইড্রোজেনেশন বিক্রিয়া কি আমরা ক্লাস 11 এ পড়েছিলাম অর্গানিক কেমিস্ট্রিতে, ডাবল বন্ডের মধ্যে হাইড্রোজেন ঢোকানো হচ্ছে, মানে কি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা হচ্ছে, ঠিক আছে। হাইড্রোজেনেশন সেটা অ্যালকাইন থেকে অ্যালকেন হতে পারে, তো সেই হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন ঢোকানো হচ্ছে। যদি বিক্রিয়াটিকে অনুঘটকের উপস্থিতিতে একই হারে করা হয় তো তাহলে 400 কেলভিন উষ্ণতার প্রয়োজন হয়। ব্যাপারটা একটু বুঝবে, লাইনগুলোতে তোমাকে বুঝতে হবে কিন্তু। আচ্ছা চলো আগে অঙ্কটা আমরা একটা ওভারভিউ নিয়ে নিই। অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান 400 কেজি জুল পার মোল হ্রাস পেলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান গণনা করতে বলেছে। আচ্ছা ব্যাপারটা কিভাবে করবে দেখো, এবারে তোমাকে কি বলেছে না বিক্রিয়াটিকে অনুঘটকের উপস্থিতিতে একই হারে যদি করতে হয় তাহলে 400 কেলভিন, অর্থাৎ কি দেখো প্রথমে আমি 500 কেলভিন উষ্ণতায় করতাম যখন অনুঘটকের অনুপস্থিতিতে, এবার অনুঘটক যখন দিয়ে দিলাম তখন বিক্রিয়াটা কি হচ্ছে না তোমার ওই বিক্রিয়ার হারটা যদি আমি একই রাখি তাহলে সেই বিক্রিয়াটা এখন টেম্পারেচার 400 কেলভিনেই হচ্ছে আর কি। এবার অনুঘটকের উপস্থিতি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা না 20 জুল কমে গেছে আর কি, তো তাহলে তোমার সক্রিয়করণ শক্তির মানটা বের করতে বলেছে। তাহলে কিভাবে করবো দেখো, এবার 500 কেলভিন উষ্ণতায় তোমার একটা সক্রিয়করণ শক্তির মান আছে, কি আছে ধরুন এরকম যে যখন 500 কেলভিন দুটো সক্রিয়করণ শক্তি পাবো, এটা হচ্ছে ইএ যেটাকে হচ্ছে 500 কেলভিন উষ্ণতায়, ঠিক আছে। আচ্ছা ইএ ড্যাশ এটা হচ্ছে তোমার 400 কেলভিন উষ্ণতায়, ঠিক 400 কেলভিন উষ্ণতায় এটা তোমার এটা ধরে নিলে। এখন 500 কেলভিন উষ্ণতায় তুমি ধরে নাও K1, একরকম ভাবে 400 কেলভিন উষ্ণতায় যে বিক্রিয়ার হার ধ্রুবকটা সেটাকে K2 ধরে নাও, ঠিক আছে, K2 ধরে নাও। আচ্ছা এবার কি করবে তুমি ওই আরএনএস এর সমীকরণটা লিখো। আরএনএস এর সমীকরণটা কি ছিল বলো না K is equals to A into EA minus EA by RT, তাই তো, এটা হচ্ছে কি আমাদের হার সমীকরণটা ছিল। এবার এটা আমাদের আরএনএস এর সমীকরণটা ছিল। এবার এখান থেকে কি করবে না যখন তুমি হচ্ছে গিয়ে 500 কেলভিন উষ্ণতা, এখানে মানগুলো আমরা বসাতে থাকবো। এবার ধরো না K1 সমান সমান কি A into EA minus 500 কেলভিন উষ্ণতা থেকে EA রাখছি আর ইন্টু টি মানটা কত না 500, ঠিক আছে। একরকম ভাবে K2 মানে যখন 400 তখন কি A ইন্টু EA মাইনাস EA ড্যাশ করলাম এটাকে আর ইন্টু 400, ঠিক আছে। এবার তোমার কি বলেছে না ওই বিক্রিয়াটার হারটা সমান, বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে হার ধ্রুবকের মানটাও সমান হবে, অর্থাৎ কি তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমরা এরকম বলতে পারবো না যে প্রশ্ন অনুসারে কি K1 is equals to K2, এটা আমরা বলতে পারবো। দেখো কি বলেছে, যদি বিক্রিয়াটিকে অনুঘটকের উপস্থিতিতে একই হারে, ঠিক আছে, একই হারে করা হয় তাহলে 400 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটা প্রয়োজন। তাহলে কি একই হার বলেছে K1 K2, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি
এ ইন্টু ই এ মাইনাস ই এ বাই আর এখান থেকে 500 ইকুয়ালস টু আমরা কি বলছি এ ইন্টু ই এ মাইনাস ই এ ড্যাশ বাই আর ইন্টু তোমার কি এখান থেকে হচ্ছে কি 400। ঠিক আছে, তাহলে এই এ এ কেটে যাচ্ছে, ই এ কেটে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি না ই এ বাই 500 ই এ বাই 500 আর আর তো কেটে যাবে, আর আরও কেটে যাচ্ছে, ই এ বাই 500 ইজ ইকুয়ালস টু ই এ ড্যাশ বাই 400। বা আমরা বলতে পারি এখানে কি বলতে পারি, বা আমরা বলতে পারি যে এই দুটো অবশ্যই কেটে গেল, তাহলে আমি বলতে পারি ই এ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি 5/4 ইন্টু ই এ ড্যাশ, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা তো আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেনের আবার লাস্টে কি বলেছে না অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি মান 20% হ্রাস পেলে, কি অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটা কি বলছে না সক্রিয়করণ শক্তির মানটা 20% হ্রাস পেয়েছে। অর্থাৎ কি ব্যাপারটা কি বলেছে দেখো, যখন ই এটা কি অনুঘটকের অনুপস্থিতিতে, এবং যখন অনুঘটক ব্যবহার করলাম অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মানটা কি ই এ ড্যাশ, তখন কি বলেছে 20 কেজি পার মোল, এটা তোমার কমে গেছে, তুই 20 কেজি পার মোল এই ডিফারেন্সটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সমীকরণ এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলে, এবার তুমি এই মানটা নিয়ে এসে এই সমীকরণে পুট করে দাও, তাহলে তুমি এখান থেকে ই এর মানটা পেয়ে যাবে। তোমার কি বলেছে হ্রাস পেলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান, অর্থাৎ কি ই এর মানটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ই এর মানটা আমরা কিভাবে বের করবো, তাহলে ই এর জায়গায় কি বসাবে, ই এর জায়গায় তুমি বসাবে হচ্ছে, তাহলে ই এ ড্যাশের জায়গায় তুমি কি বসাবে বলতো, এখান থেকে 4 ই এ বাই 5 হবে, তাহলে কি বসাবে ই এ মাইনাস 4/5 ই এ ইজ ইকুয়ালস টু 20। ঠিক, তাহলে এখান থেকে ই এর মানটা ক্যালকুলেশন করো, ই এর সমান সমান কি আসবে না তোমার 100, এটা কি একক ছিল কেজি জুল একক ছিল, তাহলে 100 কেজি জুল পার মোল হবে। ঠিক আছে, এটা বুঝে গেছো। দেখো অঙ্কটা কিছুই না, তাহলে এই ধরনের তোমার যদি অঙ্ক থাকে তাহলে তুমি হার সমীকরণটা লিখবে, লিখে তুমি অঙ্কটা ধীরে ধীরে পড়বে আর ওই হার সমীকরণটার মতো ওই মানগুলো পুট করতে থাকবে, তাহলেই কিন্তু তোমার অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে অঙ্কটা বুঝতে পারছো খুবই সহজ ছিল। দেখো এই অঙ্কটাই কিন্তু তোমার 2000 সালে আইআইটি তে এসেছিল, এটা একটা আইআইটির কোশ্চেন। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তুমি বুঝতে পেরেছো, খুব কঠিন না, খালি জাস্ট কনসেপ্ট গুলো যদি ইউজ করো তাহলেই হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখো প্রতিদিনের মতো আজকে হোমওয়ার্ক গুলো নিয়ে নাও। দেখো আছে কি বলেছে, একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান ও কম্পাঙ্ক গুণাঙ্কের মান সমান হলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কত হবে। কিভাবে করবে, আরএনএস সমীকরণটা লিখবে, সেখানে কি করবে না কম্পাঙ্ক গুণাঙ্কের জায়গায় তুমি আর কে বসিয়ে দেবে, দিয়ে কত আসছে সেটা তুমি সক্রিয়করণ শক্তির মানটা বের করে দেখবে কত আসছে। ঠিক আছে, আচ্ছা একই রকম বলেছে নিচের কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কম হয়। তাহলে কি করবে, একটা এক্সোথর্মিক একটা এন্ডোথর্মিক, দুটোর ক্ষেত্রে গ্রাফ অঙ্কন করো, গ্রাফ অঙ্কন করবে। ঠিক আছে, এক্সোথর্মিক ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়, এরকম হয়, তাই তো, আর এন্ডোথর্মিক ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়, এরকম হয়। তো তাহলে কোন ক্ষেত্রে তোমার হচ্ছে কি সক্রিয়করণ শক্তি, বিপরীত বিক্রিয়া কি, বিপরীত বিক্রিয়া মানে পেছন দিক থেকে আসবো, তাহলে কোন ক্ষেত্রে তোমার সক্রিয়করণ শক্তির মানটা কম। ঠিক আছে, তাহলে সেটা তুমি ওইভাবে গ্রাফ অঙ্কন করে নিজে ভাবো, ভেবে নিয়ে অ্যান্সার কি হবে সেটা হচ্ছে কমেন্ট করে বলো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করব এই চ্যাপ্টারে। আর ছোট্ট একটু অংশ বাকি আছে, সেটা হচ্ছে কলিশন থিওরি, ইম্পর্টেন্ট, সেই কলিশন থিওরি সম্বন্ধে আলোচনা করব, এবং হচ্ছে কি ট্রানজিশন স্টেট থিওরি সেটা সম্বন্ধে আলোচনা করব।